Okay, I welcome you all to this Zoom meeting. After a long time, we are meeting again for Vivek-Disha special classes. And I remember that we had started with the story, this particular story, All Summer in a Day. And I had shown you the video, and we discussed it. But I think you must have completed it by now. And so we had also seen the film, we had discussed the story. I had also told you about the environmental change that we are going through because of this earth getting warmer and the snow-capped mountains melting, the glaciers melting. We know what the condition is. আমরা সকলে জানি যে প্রকৃতি কিভাবে পাল্টে পাল্টে যাচ্ছে। এখনো তুমি এত বৃষ্টি হওয়া সত্ত্বেও কি ভীষণ গরম পড়ছে। তো সেইগুলো আমরা ওই সামার ডে এর গল্প, একটি সামার ডে এর গল্প, বৃষ্টি পড়া একটি গ্রহে অনর্গল যেখানে বৃষ্টি পড়ছে, সেখানে একটি দিন যেদিন সূর্য ওঠে সেইটা দেখে সেইটা সম্পর্কে আমরা একটা আলোচনা করেছিলাম in the last class. So today we are going to start something new, and that is the next lesson, that is lesson 6. It's lesson 6 is a poem by an English poet, Emily Bronte. You must have heard Emily Jane Bronte, full name, or we call her Emily Bronte. I hope this is a part of your syllabus, this unit. Yes or no? Ekjon keu bole dilei hobe. Is this a part of your syllabus? Emily Bronte? Yes or no? Keu ekjon bolo from any school. That do you have this as a part of your syllabus for this unit? Yes? Shipur boys? Any one of you? Tomader eta syllabus e ache kina? Emily Bronte lesson 6. Ei unit tai lesson 6 ache kina? Ei je boita, this book, Bliss. Hello sir. Yes, please tell me, please. Sir, এটা আমাদের ইউনিটে নেই স্যার, সেকেন্ড ইউনিটে। ও, এই ইউনিটে নেই। তোমাদের এই সেকেন্ড ইউনিটে কি কি আছে একটু বলো তাহলে। Let me think of it. I was thinking about this only. সেজন্য আমি ওটার একটা প্রিপারেশন নিচ্ছিলাম। Please, if you can tell me what is there in your second unit. দাঁড়াও আমি একটুখানি কন্টেন্ট পেজটা খুলি। Tell me what is there in your second unit. স্যার আছে। আছে? Okay. হ্যাঁ। Okay. তাহলে ঠিক আছে। Very good. Okay, sorry. It's okay, no problem. So we will do a little bit. তোমরা সবাই এমিলি ব্রন্টে সম্পর্কে কিছু না কিছু জানোই। যদি না জেনে থাকো, I will tell you, and I'll show you a small video also on her life. And she was এই জুলাই মাসে তার জন্ম। এই জুলাই মাস, যে জুলাই মাস চলছে, এই জুলাই মাসের 30 তারিখে 1818 সালে 1818 she was born in England, Yorkshire বলে একটি জায়গা, সেখানে তার জন্ম হয়। এবং তারা প্রায় 6 জন ভাই বোন থাকে। এবং আমরা ম্যাক্সিমাম এমিলি ব্রন্টি সম্পর্কে জানতে পারি তার দিদির কাছ থেকে। তার বড় দিদি শার্লট ব্রান্টে, এই শার্লটের বিভিন্ন লেখা এমিলি সম্পর্কে। তার আরো বোন ছিল মারিয়া, এলিজাবেথ, এক ভাই ছিল। তো আমরা সেই ওই শার্লট ব্রন্টের লেখা থেকে এমিলি সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তাদের এমিলির যখন বয়স 3 তখন তার মা মারা যায়। সো শি ওয়াজ অল বাই হারসেলফ, বাট ওনারা ইয়র্কশায়ার থেকে একটা জায়গায় যায়, হাওয়ার্থ, যেখানে ওনার বাবা প্যাট্রিক জেনে, তিনি ওখানে একটি চার্চে পাদ্রী হিসেবে তিনি সেখানে কাজ পান। এবং
এই প্যারিশ প্রিস্ট তিনি হন, এবং সেই ওটাকে পারপেচুয়াল কিউরেট বলে ওখানকার ওই চার্চের। সেই জন্য ওই রকম পরিবেশে থেকে তারা সবকটা বোনই পড়াশোনার প্রচুর প্রচুর সুযোগ পায়। এবং এমিলি ব্রন্টের যে খ্যাতি, তার খ্যাতি কিন্তু কবিতা লেখার জন্য ততটা নাই, তিনি ভালো কবি এবং তার লেখাও, এবং তিনি খুব কম বয়স পর্যন্ত বেঁচে ছিলেন, মাত্র 30 বছর। তোমরা তোমাদের বইতেও দেখতে পাও 1848 সালে তার মৃত্যু হয়। তার মানে only 30 years she lived, and within these 30 years she wrote poems and she wrote a phenomenal novel, একটা বিখ্যাত উপন্যাস লেখে। সেই উপন্যাসের তার নাম কি, কে বলতে পারবে? সেই উপন্যাসটার নাম কি বল? বইতেও লেখা আছে, বইটিতেও লেখা আছে, কিন্তু তোমরা যদি কেউ বলতে পারো খুব ভালো হয়। ওই একটি উপন্যাস লেখে তিনি, তার সারা জীবনে ওই একটি উপন্যাস লিখে বিশাল খ্যাতি। এবং প্রথমে কেউ বিশ্বাসই করতে পারে নাই যে ওই উপন্যাসটি কোনো মহিলা লিখেছে। তারা ভেবেছিল যে এটা একটি পুরুষের লেখা, মানে লেখার মধ্যে যে বলিষ্ঠতার প্রকাশ পেয়েছে এবং ভাষার যে গতি এবং তার মধ্যে যে ভায়োলেন্স, প্যাশন ইত্যাদি যে গুণাবলীগুলো ছিল, সেগুলো দেখে তখনকার পাঠকদের মনে হয়েছিল এটি একটি পুরুষের লেখা। পরে সেটা তারা জানতে পারেন যে এটা এমিলির লেখা। আচ্ছা, বলতে পারো উপন্যাসটার নাম কি? এখনো অনেকে বই দেখলে। ইয়েস, বলো বলো বীরগ্রাম। মাইকটা অন করো, মাইকটা মাইকটা অন হচ্ছে না, তোমার কথা শোনা যাচ্ছে না। একটু চেষ্টা করো, মাইকটা দেখো একটুখানি চেক করে, কিছু একটা অসুবিধে হচ্ছে। হ্যাঁ বলো, এবার একটু শোনা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ বল, শোনা যাচ্ছে, বলো বলো। ইয়েস, টেল মি। স্যার ওই নোবেলটার নাম হচ্ছে ওয়েদারিং হেইটস। ওয়েদারিং ওয়েদারিং হাইটস, ওয়েদারিং হাইটস। ভেরি গুড, ভেরি গুড, ওয়েদারিং হাইটস। তো আমরা যদিও উপন্যাসটা নিয়ে বেশি কথা বলবো না, আমরা ছোট্ট করে একটু এমিলি ব্রন্টের যে জীবন সম্পর্কে একটা ছোট্ট ডকুমেন্টারিটা অনেক বড়, আমি একটু দেখাবো, দেখাবার পর আমরা কবিতাতে চলে যাব। এবং এই ধরনের কবিতা ভীষণই প্রভাবিত রোমান্টিক যে কবির কথা বলেছে, রোমান্টিক পিরিয়ডে কবিরা যেভাবে ভাবে, রোমান্টিক পিরিয়ডে যেভাবে কবিরা ভেবেছিলেন প্রকৃতিকে, ঠিক সেই রকমের ভাবনার প্রকাশ পায় তার কবিতায়। এগুলো আমরা পরের দিকে আলোচনা করব। প্রথমে একটু এমিলি ব্রন্টের সম্পর্কে আমরা একটা ভিডিও দেখি। মূল কথা তোমরা মনে রাখবে যে 1818 সালে 30শে জুলাই, এই মাসে 30শে জুলাই তার জন্ম হয় ইয়র্কশায়ার, ইংল্যান্ডে যার জন্ম। এবং তিনি ওয়েদারিং হাইটস বলে একটি নভেলের জন্য খ্যাতি প্রাণ, এবং তিনি কবিতা লেখেন। তার কবিতায় প্রকৃতি এবং রোম্যান্টিসিজমের প্রভাব রয়েছে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে যে তিনি খুব কম সময়ে বেঁচে ছিলেন, দ্যাট ইজ 30 ইয়ার্স, 1940। এইটুকু জানলেই তার জীবনের অনেকটাই তুমি তোমার মতো তোমার প্রয়োজনীয়তা অনুযায়ী তুমি জেনে যাচ্ছ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ডকুমেন্টারির একটা অংশ দেখব, আশা করি তোমাদের ভালো লাগবে সেটা। ডকুমেন্টারিটা একটু দেখব, পুরোটা দেখব না। স্যার
আপনার মাইকটা মনে হয় মিউট করা আছে, কিছু শোনা যাচ্ছে না। ও, এটা তো হওয়ার কথা নয়, কারণ আমার মাইকটা হচ্ছে শুধু আমার ভয়েসের জন্য, আর এটার অডিও আলাদা। আমি আরেকবার দেখছি, দাঁড়াও, জাস্ট আ মিনিট, আমি এটা স্টপ শেয়ার করে আরেকবার শেয়ার করছি, সো দ্যাট ইউ ক্যান হিয়ার। আমার মাইকটা বন্ধ হলেও তোমরা শুনতে পাবে। আরেকবার দেখি, এইবার দেখলে যদি শুনতে পাও একবার জাস্ট খালি আমাকে জানিয়ে দিও। আমি আমার মাইকটা You don't have to be a great artist to hang in London's হ্যাঁ স্যার, শোনা National যাচ্ছে। Portrait Gallery, but it helps if you paint someone famous. By choosing to paint his sisters, Charlotte, Anne and Emily, a troubled young artist called Bramwell Bronte won himself this corner of immortality. He painted genius, certainly, though I just can't decide if he had any himself. And indeed, this portrait of his famous sisters is এটা একটা পোর্ট্রেট, এরা তারা বোনেদের ছবি। এই বোনেদের ছবি এঁকেছেন আরেকজন চিত্রকর, একজন কম বয়সী চিত্রকর, ব্র্যান্টন ব্রন্টে বলে। সে এই ছবিটি এঁকেছে এবং তাদের ছবির মধ্যে তুমি এমিলিকেও দেখতে পাচ্ছ। naive, almost amateurish. But here in this portrait of Emily alone, Bramwell caught something rather more haunting, a romantic image that has come down to us over the years. ব্রানওয়েল ব্রন্টে এই ছবিটি এঁকেছে, এটা এমিলির একক ছবি। Mystic of the moors, staring out into the distance. But perhaps those little flakes and scraps and cracks of paint that cling to the canvas tell us something about the fragmentary nature of what we really know about Emily Bronte. Who was she, this sphinx of English literature? And what inspired her extraordinary novel, Wuthering Heights? I'm going back to the Yorkshire moors to retrace the steps of a journey I made over 30 years ago, wondering if I can find in the landscape of her novel the very soul of Emily herself. এমিলি ব্রন্টের খোঁজ, তার যে উপন্যাস, সেই উপন্যাসের প্রেক্ষাপট থেকে এমিলি ব্রন্টে সম্পর্কে জানার চেষ্টা করছেন এই ডকুমেন্টারি ফিল্ম মেকার। This is what's now called Bronte country, as though Emily forever defines these moors. But is it really the place you'll find her? When I last walked here, I was in no doubt. I was only 17, and I'd just read Wuthering Heights. I've always loved walking the hills, so the book's moorland setting, its power and passion, were heady things for my young imagination. I remember stopping for a rest somewhere near here, full of anticipation, because I knew that over the brow of that hill was Wuthering Heights, the real scene of Emily Bronte's novel. I wrote about it in a diary. আরেকটু এগোলেই ওই এমিলি ব্রন্টের ওয়াদারিং হাইটস এর যে গল্প, সেই গল্পের প্রেক্ষাপটটা আমরা দেখতে পাবো। That I kept at the time. I started the entry by quoting Emily's sister Charlotte. My sister Emily loved the moors. She found in the bleak solitude many and dear delights. And then I went on. We entered Bronte country, serenaded by plovers, curlews, larks and grouse. I look back on those romantic illusions of my younger self with a bit of wry amusement these days. But I'm struck by how much I resembled one of the characters of Wuthering Heights, Mr. Lockwood, the man who introduces the story to us. He was an idealist, bit young, bit innocent, and like me, he was coming to Wuthering Heights for the first time and was in for a bit of a surprise.
This is certainly a beautiful country. And Mr. Heathcliff and I are such a suitable pair to share the desolation between us. A capital fellow. Wuthering Heights is the name of Mr. Heathcliff's dwelling, Wuthering being a significant provincial adjective, descriptive of the atmospheric tumult to which its station is exposed in stormy weather. Disillusion lies in wait for Lockwood, as it lay in wait for me 30 years ago. I still thought I was approaching the very source of Emily's inspiration. And this is what I found. Top Withens associated with Wuthering Heights, but the buildings, even when complete, bore no resemblance to the house. এইগুলো হচ্ছে এমিলি ব্রন্টেকে ইন্সপায়ার করেছিল। আমরা এটা কেন দেখছি? আমরা যখন কবিতাটা পড়বো তখনও দেখবো যে এই প্রকৃতি, যে প্রকৃতির বর্ণন তুমি এখানে পাচ্ছিলে, এই যে ডকুমেন্টারি বানিয়েছেন যিনি, তিনি যে প্রকৃতির কথা বললেন এবং যে পাহাড় অঞ্চল, সবুজ ঘাস, এইগুলো তুমি এই জিনিসগুলো তার কবিতার মধ্যেও পাবে। যদিও তিনি এটা ওয়েদারিং হাইটস এর প্রেক্ষাপট এবং ওয়েদারিং হাইটস এর মধ্যে দিয়ে কিভাবে এমিলি ব্রন্টিকে পাওয়া যায় সেই সম্পর্কে বলছে, কিন্তু আমরা কি করব, তার মধ্যে থেকে এমিলি ব্রন্টের যে সৃজনশীলতা, তিনি যে কবিতাই লিখুন না কেন, যা যা লিখেছেন তার মধ্যে কি কি এই প্রকৃতির যে প্রভাব, এই প্রকৃতির যে সৌন্দর্য কিভাবে আমরা প্রতিফলিত হচ্ছে সেইটা দেখব। ঠিক আছে, তাহলে এখানে আমি ডকুমেন্টারিটা অফ করছি, এবার আমরা কবিতাটাতে চলে যাই। এবার কবিতাটা তোমরা সকলেই জানো যে এই কবিতাটি খুব ইন্টারেস্টিং একটা নাম, তাই না? এই মাইল দ্য মিস্ট আপন দ্য হিল অ্যানালিসিস, এই যে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, এই যে কবিতাটা, এই কবিতাটার নামের মধ্যেই একটা অদ্ভুত রোমান্টিকতা রয়েছে, একটা কাব্যিকতা রয়েছে, এবং সেই কাব্যিকতা আমরা বুঝতে পারছি এবং আমরা সেটাকে উপলব্ধিও করতে পারছি নামের মধ্যে দিয়ে। কিন্তু প্রথমে আমরা যেটা করব, কবিতাটাকে একবার একটু পড়বো, তোমরাই পড়বে, প্রত্যেকটা স্কুল একটা করে প্যারাগ্রাফ পড়বে। আমি স্কুলগুলোর নাম বলবো, সবাই একটু একজন কেউ রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্যাট স্কুল। We have here 4 paragraphs. সবাই একটা একটা করে প্যারাগ্রাফ পড়বে। We will start with বেরগ্রাম স্কুল, বেরগ্রাম, তারপরে শ্রীরামপুর, তারপর শিবপুর এবং তারপর পারবাসী। আমাদের আরো একটি স্কুল আছে, আরো কয়েকটি স্কুল, বাঁশবেড়িয়া রয়েছে, তারাও প্রথম প্যারাগ্রাফটি আরেকবার পড়বে। তো we will start with বেরগ্রাম। First paragraph. Just read it. আমরা একটু কবিতাটা পড়ি। Mill the mift upon the hill, Emily Jane Bronte. আচ্ছা, মিল্ড, এক মিনিট, ওটা হচ্ছে মাইল্ড। Mild. হ্যাঁ, Mild the mift upon the hill, telling not of storms tomorrow. No, the day have not its fill, spent its storm of silent sorrow. হ্যাঁ, the day has wept its fill. ওটা আরেকবার পড়ো, আরেকবার একটুখানি কমাগুলোতে একটু দাঁড়াবে, সেমিকোলন গুলোতে একটু পজ নেবে, তারপরে আবার ফুল স্টপে অনেকটা বিরতি। ঠিক আছে, আরেকবার পড়ো, আরেকবার। Mild the mift হ্যাঁ, মাইল্ড। mild the mift upon the hill, telling not of storms tomorrow. No, the day hath wept its fill, spent its storm of silent sorrow. হ্যাঁ, spent its store of silent sorrow. খুব ভালো পড়েছে, ভেরি গুড বেরগ্রাম, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সিট ডাউন। ওকে, নেক্সট শ্রীরামপুর গার্লস। Next paragraph. Please pause at comma and also stop at semicolon and then finally stop with the full stop. Srirampur girls. Good afternoon, sir. Good afternoon. Oh, I am gone back to the days of youth. I am a child once more, and neath my father's sheltering roof and near the old hot door. ঠিক আছে, ওটা হচ্ছে days of youth. Youth, okay? Youth. Okay, sir.
আর এইটা হচ্ছে and neath my father's sheltering roof. তাহলে আরেকবার একটু পড়বো। Oh, I am gone back to the days of youth. I am a child once more, and neath my father's sheltering roof and near the old hall door. Very good, wonderful. Shibpur boys, Thank you, please. sir. Thank you. Shibpur boys, please. One of you, please read the paragraph. It's a very simple paragraph. Any one of you? পড়। কে পড়বে? শিবপুর থেকে? শিবপুর থেকে একজন প্লিজ কবিতাটি পড়ো, ওই থার্ড প্যারাগ্রাফটা। Hello, sir. হ্যাঁ বলো। I watched this cloudy evening fall. After a day of rain, blue mists, sweet mists of summer fall, the horizon's mountain chain. Very good, wonderful, thank you. Next, Dorbashini. Dorbashini, please read the last paragraph. Then we will discuss the paragraph. Dorbashini থেকে কেউ একজন পড়ো প্লিজ, তাড়াতাড়ি পড়ো, we are wasting time. এক্ষুনি ক্লাস শেষ হয়ে যাবে, কিচ্ছু পড়া হবে না, জাস্ট খালি রিডিং। হ্যাঁ বলো, ভেরি গুড। মাইকটা অন করো। হ্যাঁ বলে ফোর্থ প্যারাগ্রাফটা পড়ো। দরবাসিনী প্লিজ পড়ো, দাঁড়িয়েছো যে মেয়েটি, পড়ো। আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের কোনো মাইকের অসুবিধে হয় আমরা বাঁশবেড়িয়া থেকে একটি মেয়ের কাছ থেকে শুনবো। প্লিজ ডোন্ট ওয়েস্ট টাইম, পড়ো বাঁশবেড়িয়া থেকে। বাঁশবেড়িয়া, দরবাসিনী, পার্টিসিপেট করো। আই ওয়ান্ট ইউ টু রিয়েলি রিড দ্য পোয়েমস। কেউ একজন যাদের মাইক কাজ করছে। ওকে, if it is not working, let's have it অন্য কেউ স্কুল, অন্য যে কোনো স্কুল একবার বলতে পারে। কে পড়তে চায়? ওকে, শ্রীরামপুর, শ্রীরামপুর চলো পড়ো তাড়াতাড়ি। শ্রীরামপুর, লাস্ট প্যারাগ্রাফ। The dam stands in the long green grass, as thick as morning's tears, and dreamy scent of fragrance past that breathe of other years. That breathe of other years. Very good, well done, খুব ভালো হয়েছে, thank you so much. Please sit down. Okay, now you see Emily Bronte, what did I say, has this a kind of influence of nature's beauty is there, and she is using nature in a very interesting way to replicate human emotions. অর্থাৎ প্রকৃতি এবং মানুষ, এই যে তাদের মধ্যে যে সম্পর্ক, সেটা এই কবিতায় খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। যে প্রকৃতির সঙ্গে আমরাও দেখবে যে যখন বৃষ্টি পড়ে একটু উদাস হয়ে যায়, বৃষ্টি পড়লে একটু মন খারাপ করে না? আবার অনেকে বৃষ্টি পড়লে হয়তো ভালো লাগে, কিন্তু বৃষ্টি পড়লে একটু মনটা একটু কাব্যময় হয়ে যায়, তখন একটুখানি গান শুনতে ভালো লাগে, যদিও একটু গরম গরম পকোড়া খেতেও ভালো লাগে, সেটাও সুন্দর লাগে খেতে খেতে, কিন্তু গানটা শুনতে ভালো লাগে, কিংবা একটা ভালো বই পড়তে ইচ্ছে করে। এই যে বৃষ্টির প্রভাব মানুষের উপর, কিংবা ধরো তুমি যখন পাহাড়ে যাচ্ছ, তখন তুমি পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য দেখে তোমার মনটা একটু কেমন যেন একটু উদার হয়ে যায়, এবং সেখানে তোমার কিন্তু গানের কথা মনে পড়ে, ভালো ভালো গানের কথা যেগুলো তুমি জানো, বা হয়তো কোনো ভালো গল্পের কথা মনে পড়ে, বা ভালো কবিতার কথা মনে পড়ে, এবং তুমি সেগুলো আবৃত্তি করতে থাকো। এই যে প্রকৃতি আমাদের প্রভাবিত করছে, এই জিনিসটা আমরা এই কবিতার মধ্যে খুব পাচ্ছি, ভীষণ পাচ্ছি। প্রথমেই বলে রাখি যে কবিতার নামটার মধ্যে প্রথম লাইনটাই হচ্ছে তার নাম। এর বহুবিধ কারণ হতে পারে। এক হতে পারে এমিলি ব্রন্টে যখন কবিতাটি লিখেছিলেন তার কোনো নাম তিনি দেননি,
তিনি শুধু কবিতাটা লিখেছিলেন, হয়তো তিনি নামটা দেননি। যেমন কবিতার নামটা না দেওয়া থাকলে তার প্রথম লাইনই কিন্তু তার নাম হয়ে যায়, তো ঠিক সেই রকম হতে পারে। দ্বিতীয় কারণ এটাও হতে পারে যে এই যে প্রথম লাইনটি পুরো কবিতার যে ভাবনা তার অনুরণন ঘটছে পরবর্তী লাইনগুলোতে, এটা বোঝাবার জন্য এই ধরনের একটি নাম হয়তো তিনি বেছেছিলেন, বা হয়তো অন্য কেউ পরের দিকে যারা কম্পাইল করেছিলেন কবিতাগুলো, পাবলিশ করেছিলেন, তখন হয়তো ওটা করা হয়েছে। There is a probability. নামটার মধ্যে কি বা ফার্স্ট লাইনের মধ্যে কি বৈশিষ্ট্য পাই? Mile the mist upon the hill. Mile the mist upon the hill. এই যে ম ম ম, এই যে ময়ের উচ্চারণ বারবার হলো, এই ধরনের যে ফিগার অফ স্পিচ, সেটাকে কি বলা হয় তোমরা কেউ জানো? এই যে রেপিটিশনটা হলো সেটাকে কি বলে? কেউ বলো, কেউ একজন বলো। বলো বলো। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ, তুমি ঠিকই বলছো, অ্যালিটারেশন। ভালো। শিবপুর থেকে কেউ কিছু বলবে? বলো। স্যার অ্যালিটারেশন। অ্যালিটারেশন, তাহলে অ্যালিটারেশন বলতে কি বুঝি? না 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 না, ইউ টেল মি, ইউ এক্সপ্লেন অ্যালিটারেশন। শিবপুর এসো। অ্যালিটারেশনটা কেন বলছি এটা? একই ধ্বনি যখন বারবার উচ্চারণ হয় এবং ছন্দবদ্ধভাবে উচ্চারিত হয়ে কোনো ছড়া বা কবিতার সৌন্দর্য বৃদ্ধি করে, তখন সেটাকে অ্যালিটারেশন বলে। হ্যাঁ, ছড়া, কবিতা, রচনা, যে কোনো লেখার মধ্যে যখন তার শব্দের যে উচ্চারণের যে শাব্দিক গুণ, সেটা যখন রেপিটেটিভলি আমরা শুনতে পাচ্ছি, একই শব্দ যখন বারবার শুনতে পাচ্ছি এবং তার একটা নতুন ছন্দ তৈরি করছে, তাকে আমরা সেটাকে অ্যালিটারেশন বলছি। খুব সুন্দর, ভেরি গুড, থ্যাংক ইউ। বসে পড়ো। থ্যাংক ইউ স্যার। তাহলে এই জিনিসটা এই প্রথম প্যারাগ্রাফে আরো একটা জায়গায় আছে, বলো তো কোথায়? এই একই অ্যালিটারেশন একটু দেখ, আরেকটা জায়গায় আছে এই একই প্যারাগ্রাফে, ফার্স্ট প্যারাগ্রাফে। কে বলবে? হাত তোলো, কে বলবে? স্যার, হ্যাঁ, কোত্থেকে বলছো? স্যার শ্রীরামপুর গার্লস হাই স্কুল থেকে। হ্যাঁ বলো। Splendid store of silent sorrow. Why? What is the alliteration? What is the sound that is being repeated? S. Sir, sir. Sir. Spent its store of silent sorrow. So this repetition is creating this alliteration. Very good. Please sit down. So you've understood, you all know, very smart girls, you all know, এবং smart boys. শিবপুরেও খুব ভালো ছেলেরা, এবং তোমরা বেরগ্রামের থেকেও মেয়েরা হাত তুলেছিল, আশা করি তারাও জানতো। তো এই ধরনের অ্যালিটারেশন এই কবিতায় আমরা দেখছি। তার মানে এই যে বিভিন্ন কাব্যিক যে ফর্মস, সেই ফর্মস গুলোকে তিনি এক্সপেরিমেন্ট করছেন এই কবিতার মধ্যে, সেটা আমরা একটা পাচ্ছি। এবার আমরা প্রথম প্যারাগ্রাফে কি পাচ্ছি? প্রথম প্যারাগ্রাফে একটা থার্ড পার্সন ভিউইং, মানে একটা মানুষ কিছু একটা থার্ড পার্সন ডিসক্রিপশন দিচ্ছে। কিরকম থার্ড পার্সন ডিসক্রিপশন দিচ্ছে? একটা পাহাড়ের এবং খুব মৃদু নরম কুয়াশার কথা বলছে। কোথায়? পাহাড়ের উপর। তোমরা যে পাহাড়টাকে দেখলে ওয়েদারিং হাইটস এর যে ডকুমেন্টারিটা যখন চালিয়েছিলাম, যে দেখলে, ঠিক সেই রকমের একটি, সেটা কি যেন বলছে? টেলিং নট অফ স্টর্মস টুমরো। টেলিং নট অফ স্টর্মস টুমরো। ওই যে মিস্ট, ওই যে কুয়াশা, ওই যে নরম কুয়াশা, মৃদু নরম কুয়াশা, সেই কুয়াশা যে পাহাড়ের উপর দেখছে, সে যেন কি বলছে? কি বলছে? নট অফ স্টর্মস টুমরো মানে কি? কেউ বলতে পারবে? জাস্ট লিটারাল মানে বলো। নট অফ স্টর্মস টুমরো। ইয়েস, বেরগ্রাম বলো, বেরগ্রাম বলো। এটা হাত তুলেছিলে যে মেয়েটি, বলছে যে আগামীকাল ঝড় বৃষ্টির কোনো আবহাওয়া নেই, সেটাই বলছে। অর্থাৎ কোন রকমের ঝড় বা কোন রকমের প্রাকৃতিক দুর্যোগের কোনো অবকাশ নেই, কোন রকমের ঝঞ্ঝা ঝড় এটা হচ্ছে না। এবার
এই যে আমি তোমাকে কি বলছিলাম, প্রকৃতির মধ্যে দিয়ে তার মনের যে অবস্থা সেটা প্রকাশ করার চেষ্টা করছে, সেটা আমরা কখন জানতে পারবো? দ্বিতীয় প্যারাগ্রাফ। খুব ভালো বলেছো বেরগ্রাম, প্লিজ বসে পড়ো। নো, why tomorrow there is no violence, no kind of disturbance in the weather, there won't be any kind of storm, no turmoil, all would be peaceful, all would be calm, all would be serene, all would be very, very calmful for the person who is observing it, je observe korche tar jonno. No, তারপরে বলছে the day has wept its fill. Now here is also another poetic technique that she has used. The day has wept its fill. What does this mean? তোমরাই আমাকে বলো, তোমরা যেহেতু মনে হচ্ছে you have read it, so we are trying to explore it and revise it once more. কে বলতে পারে the day has wept its weep? Weep মানে কি? What is the meaning of the word weep? Weep এর past tense wept. কে বলবে? শিবপুর বয়েজ, এবার শিবপুর থেকে বলো, what is weeping and what is wept? Anyone? শিবপুর বয়েজ? Yes. বলো, তাড়াতাড়ি বলো। Okay, শিবপুর, you are taking lot of time. স্যার, হ্যাঁ বলো, বলো। উইপ মানে হচ্ছে কাঁদা। তুমি কোত্থেকে বলছো? শ্রীরামপুর। হ্যাঁ। আচ্ছা, উইপ মানে কাঁদা, এবং উইপের পাস্ট টেন্স হচ্ছে ভেরি গুড। তাহলে এখানে কে কাঁদছে? এখানে বলেছে, আসলে এটা মানে বোঝাতে চেয়েছে যে সেদিন বৃষ্টি হয়েছে। হ্যাঁ, সেটা মানে বোঝাচ্ছে, কিন্তু আমরা এখানে দেখে নিচ্ছি, এখানে আমরা লিটারাল মানেটা বুঝি। আগে এটা সরাসরি বাক্যটা কি বলছে সেটা একটু। তাহলে কে কাঁদছে এখানে? the day. আর ফিল মানে কি? ফিল মানে কি? ফিল মানে কি? ভর্তি করা। মানে মানে ফিল মানে ভর্তি, আমি জানি, কিন্তু এখানে কি হতে পারে? wept its fill মানে সেই দিনটা, মানে দিনটা পরিপূর্ণভাবে কেঁদেছে। হ্যাঁ, মানে প্রচুর কেঁদেছে, প্রফিউজলি। yes, wept profusely. তাহলে এই যে দিন কাঁদছে, দিন কি কাঁদে? দিন কাঁদে না। তাহলে দিনকে যখন কাঁদাচ্ছে, তাহলে এখানে কি ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার হয়েছে? কে বলতে পারবে এখানে কি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? এটা অন্য কোন স্কুল বলুক একটু, তারপরে যদি তারা, আমরা বেরগ্রামের দিকে, বেরগ্রামের প্রথম দিকে বলি। দাঁড়াও, হ্যাঁ, বেরগ্রামের ফার্স্টের দিকে বলো, বলো। পার্সনিফিকেশন। আচ্ছা, পার্সনিফিকেশন, খুব ভালো। এই পার্সনিফিকেশন মানেটা কি বলো তো? বলো। ব্যক্তিত্ব আরোপ করা। হ্যাঁ, কাকে? যারা এই দিনটাকে। হ্যাঁ, দিনটাকে মানুষের যে গুণাবলী, সেই গুণাবলীগুলো দিয়ে দিয়েছে। কাঁদে কারা? কাঁদে কারা? অ্যাকচুয়ালি কাঁদে কারা বলো? প্রাণীরা। প্রাণীরা কাঁদে, এবং সেখানে মূলত ম্যাক্সিমাম কান্না আমাদের মানুষদের কান্না, আমরা বেশি কাঁদি। প্রাণীরা, অন্য জন্তু জানোয়াররা খুব কম কাঁদে, এবং তারা আদৌ সেই কান্নার জন্য হচ্ছে না, তাদের কোনো ফিজিক্যাল কোনো প্রবলেম থেকে চোখে জল বেরোচ্ছে, সেটা আমরা খুব একটা এখনো বুঝে উঠতে পারিনি। কিন্তু আমরা কাঁদি, এটা একেবারে 100% শিওর। কথায় কথায় কাঁদি, কারণে অকারণে কাঁদি। তাহলে এটা হচ্ছে মানুষের গুণ। এই মানুষের গুণটা আমরা কাকে দিচ্ছি? দিনকে। তাহলে দিন যখন মানুষের গুণে যদি তখন তার উপরে আরোপ করা হচ্ছে, খুব ভালো বলেছো, তখন সেটা হচ্ছে পার্সনিফিকেশন। তাহলে দিন কাঁদছে, মানে সারাটা দিন খালি প্রফিউজলি কেঁদেছে, প্রচন্ড কেঁদেছে। বসে পড়ো, ভেরি গুড বেরগ্রাম, প্লিজ সিট ডাউন। wept its fill, spent its store of silent sorrow. এবার এখানে কার কথা বলছে? স্পেন্ট মানে কি? স্পেন্ট মানে কি তোমরা বলবে? হোয়াট ইজ স্পেন্ট? এবার শ্রীরামপুর বলবে স্পেন্ট মানে কি? হোয়াট ইজ স্পেন্ট? স্যার বলবো?
হ্যাঁ, স্পেন্ট মানে স্পেন্ড কথার অর্থ হচ্ছে যেটা অতিবাহিত হয়ে গেছে। স্পেন্ট মানে অতিবাহিত হওয়া, সেটা ঠিক, কিন্তু এখানে কি স্পেন্ট আ ডে, দিন যাপন করা, ঠিক আছে, কিন্তু এখানে স্পেন্ট মানে কি? স্যার কাটানো, কাটানো না, সেই কাটানো তো আলাদা, এখানে খরচ করে ফেলেছে। ভেরি গুড, দিস ইজ খরচ, স্পেন্ডিং। এই যে তোমরা স্পেন্ড করো, দৈনন্দিন তোমরা টাকা পয়সা খরচা করো তোমরা, তাহলে এখানে কে স্পেন্ড করেছে? হু হ্যাজ স্পেন্ট? হু হ্যাজ স্পেন্ট? বলো শ্রীরামপুর, বলো কে খরচা করেছে? স্যার ডে, দ্য ডে, দ্য ডে হ্যাজ স্পেন্ট। খুব ভালো, এবার বসে পড়ো তুমি শ্রীরামপুর, বসে পড়ো। দ্য ডে হ্যাজ স্পেন্ট সামথিং। হোয়াট হ্যাজ দ্য ডে স্পেন্ট? বেরগ্রাম থেকে অন্য মেয়ে বলবে। বেরগ্রাম, বেরগ্রাম, বেরগ্রাম বলো, হোয়াট হ্যাজ দ্য ডে স্পেন্ট? যে বলেনি একদম, প্লিজ সামনের মেয়েটাকে দাও, হাত তুলেছিল, প্লিজ মাইকটা তাড়াতাড়ি দ্রুত। ইয়েস, তার দুঃখটাকে খরচ করেছে। দুঃখটি কেমন দুঃখ? সাইলেন্স, সাইলেন্ট মানে? নীরব। হ্যাঁ, নীরব দুঃখ, চাপা দুঃখ, এবং তার একটা স্টোর, মানে কত ছিল? অনেক না কম? অনেক বেশি। অনেক বেশি, লটস অফ দুঃখ, সেটা সে স্পেন্ড করেছে। কিভাবে স্পেন্ড করেছে? কান্না, হ্যাঁ, কান্নার মধ্যে দিয়ে তার দুঃখটা সে খরচা করেছে, কান্নার মধ্যে দিয়ে প্রকাশ করেছে, কান্নার মধ্যে দিয়ে। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফটা কি দেখাচ্ছে? যে এখানে প্রকৃতির একটা বর্ণনা করেছে, যে বর্ণনার মধ্যে দিয়ে সেখানে একটা বৃষ্টি হয়েছে গতকাল, যেটা খুব সুন্দর বলেছে একটি ছাত্রী বলেছে যে স্যার এটা বোঝাচ্ছে যে বৃষ্টি। তুমি বসে পড়ো, বেরগ্রাম বসে পড়ো। বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টিটা দেখে কবির কি মনে হচ্ছে? বৃষ্টি দেখে মনে হচ্ছে দিন যেন কাঁদছে, কেঁদে কেঁদে কি করছে, তার যত দুঃখ, নীরব দুঃখ, সেগুলোকে সে খরচা করছে, প্রকাশিত করছে। এবং করার পর যে দিনে তিনি অবস্থান করছেন, অর্থাৎ বৃষ্টির পরের দিন, সেই দিনটা কেমন? সেদিন মাইল্ড মিস্ট, নরম কুয়াশা আছে পাহাড়ের ওপর, এবং সেই কুয়াশা বলছে আগামীকাল আর কোনো ঝড় উঠবে না, আর কোনো ঝঞ্ঝা, আর কোনো চাঞ্চল্য, কোনো রকমের দুঃখ, শোক বা দুর্ঘটনা ঘটবে না, এটা বলছে। এইটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফটার একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা ব্যাখ্যা, অর্থাৎ এটা হচ্ছে ভূমিকা। এই ভূমিকা কোন থেকে দেখছি? থার্ড পার্সন। কারণ আমি থার্ড পার্সনটা কেন ইম্পর্টেন্ট বলছি, যে পরবর্তীকালে আমরা দেখছি যে ফার্স্ট পার্সনে কবি শিফট করছে। তাহলে কেন থার্ড পার্সন থেকে ফার্স্ট পার্সনে শিফট করছে, সেটা আমরা নেক্সট দিন করব। আজকে আমাদের ক্লাস এখানে শেষ হয়ে গেল। উই উইল ডিসকাস দিস। প্লিজ রিমেম্বার দিস। যারা তোমরা পড়েছো তারাও কিন্তু আরেকবার ওটা পুনরবলোকন করবে, আবার দেখবে, দেখে আমরা এটা নেক্সট ক্লাসে we will continue from here. Thank you so much. এইটার উপর খুব সুন্দর একটা গান তৈরি করেছে একজন বিদেশি কম্পোজার। আমি পারলে নেক্সট দিন তোমাদের এই কবিতাটার উপর যে গান তৈরি হয়েছে সেই গানটা তোমাদের শোনাবো। আজকে এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ, বাই বাই।